আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মনিরা জামান মনি, মেট্রোপলিটন কলেজ খুলনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো কিছু প্রাসঙ্গিক চিত্র প্রত্যক্ষ করি। এই চিত্রগুলো থেকে তোমরা কি বুঝতে পারছো? এখানে প্রথম সারির প্রথম চিত্রটি একটি স্থির চিত্র, যাতে ভূপৃষ্ঠে স্থাপিত দুটি ডেটা ট্রান্সমিশন অ্যান্টেনা দেখা যাচ্ছে, যেগুলি কোনো ভৌত মাধ্যম ছাড়া কৃত্রিম উপগ্রহের সাথে, ভৌত মাধ্যম অর্থাৎ বাহ্যিক কোনো মাধ্যম ছাড়া কৃত্রিম উপগ্রহের সাথে সংযুক্ত হয়ে পরস্পরের মধ্যে ডেটা ট্রান্সমিট করছে। এই যে এটি ডেটা পাঠাচ্ছে এবং এটি গ্রহণ করছে, কিন্তু এখানে কোনো মাধ্যম নেই, ভৌত মাধ্যম নেই। পরবর্তী চিত্রটি হচ্ছে একটি জিএফ ইমেজ, এবং এই চিত্রটিতে দেখা যাচ্ছে একটি টাওয়ার বায়ু মাধ্যমে ডেটা ট্রান্সফার করছে বা ট্রান্সমিট করছে বায়ু মাধ্যমে চারিদিকে। নিচের সারির অ্যান্টেনাগুলো ও ডেটা ট্রান্সমিট ও রিসিভ কার্যক্রমে জড়িত, এবং সবশেষের চিত্রটিতে দেখতে পাচ্ছি একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নির্ধারিত কক্ষপথে অনবরত পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপরোক্ত চিত্রগুলো থেকে মূলত সাময়িকভাবে আমরা তারবিহীন মাধ্যমের সম্পর্কে অবহিত হলাম। নিশ্চয়ই এই চিত্রগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এটি তারবিহীন যোগাযোগ মাধ্যম। কাজেই আজ আমাদের আলোচ্য বিষয়টি হলো তারবিহীন যোগাযোগ মাধ্যম। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে তারবিহীন মাধ্যম সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা যে শিখন ফল অর্জন করবে তা হলো তারবিহীন মাধ্যম কি তা বলতে পারবে, রেডিও ওয়েভ কি তা ব্যাখ্যা করতে পারবে, ইনফ্রারেড কি তা ব্যাখ্যা করতে পারবে, মাইক্রোওয়েভের কাজ বিশ্লেষণ করতে পারবে, স্যাটেলাইটের কাজ ব্যাখ্যা করতে পারবে। পরবর্তী স্লাইডগুলিতে আমি আমার পাঠ পর্যায়ক্রমে উপস্থাপন করছি। তারবিহীন মাধ্যম। বর্তমানে বেতার বা তারবিহীন যোগাযোগ মাধ্যম মানুষের নিত্যসঙ্গী হয়ে গেছে। এই পদ্ধতিতে তার বা কেবল ছাড়াই বৈদ্যুতিক সংকেত, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে বায়ু মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। এই জন্য একে আনগাইডেড বা অনির্ধারিত মিডিয়াও বলা হয়। কাজেই তারবিহীন মাধ্যমের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি কোন ধরনের মাধ্যম তথা তার বা কেবলের বাহ্যিক সংযোগ ছাড়া যখন প্রেরক ও প্রাপক যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়, তখন তাকে তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়া বলে, যেমন বায়ুমণ্ডল। অবশ্য তারবিহীন যোগাযোগের মাধ্যম হিসেবে বায়ুমণ্ডল ছাড়াও ব্যবহৃত হয় পানি, এবং মহাশূন্যে বায়ুমণ্ডলের উপরে আরো অন্যান্য বায়ুস্তর, যেমন আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার বা ঘনমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, ওজোনস্ফিয়ার ইত্যাদি। মূলত বায়ুমণ্ডল হচ্ছে অন্যতম তারবিহীন যোগাযোগ মাধ্যম। এবারে তারবিহীন মাধ্যমের চিত্র দেখা যাক।
প্রথম চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি হোম ওয়্যারলেস নেটওয়ার্ক ডায়াগ্রাম, যেখানে ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি রাউটার, এর মাধ্যমে গৃহে অবস্থিত ল্যাপটপ, ডেস্কটপ, ফ্যাক্স, ফোন ইত্যাদি ডেটা রিসিভ ও প্রেরণ করতে পারছে। অন্য চিত্রটিতে দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠে স্থাপিত দুটি স্টেশন, ডাটা ট্রান্সমিশন স্টেশন, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করছে। অ্যান্টেনা ডেটা পাঠাচ্ছে আর অ্যান্টেনা গ্রহণ করছে, অর্থাৎ এটি হচ্ছে প্রেরক আর এটি হচ্ছে প্রাপক স্টেশন। উল্লেখ্য যে এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ডেটা ট্রান্সমিশনে কোনো ভৌত বা বাহ্যিক মাধ্যম নেই। এই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে এই কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে মাধ্যম ভৌত কোনো মাধ্যম ছাড়াই তড়িৎ চুম্বকীয় সংকেত প্রেরণ করে, সাধারণত তাকেই তারবিহীন মাধ্যম বলে। এই ক্ষেত্রে তড়িৎ শক্তি চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয়ে অ্যান্টেনা থেকে বায়ু মাধ্যমে বিকিরিত হয়। তারবিহীন মাধ্যমের প্রকারভেদ। তারবিহীন মাধ্যম হচ্ছে 3 প্রকার, যথা রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। একটি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে চিত্রটি দেখে নেওয়া যাক। চিত্রটিতে আমরা আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস ট্রান্সমিশন এর প্রকারভেদ পার্থক্য করছি। একটি হচ্ছে রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। রেডিও ওয়েভ 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ রেঞ্জের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ বা রেডিয়েশনের সম্ভাব্য সকল ফ্রিকোয়েন্সির সমাহার। তো এই 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ রেঞ্জের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের গতিবেগ প্রায় 64 কিলোবিটস পার সেকেন্ডে। রেডিও ওয়েভ অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বিল্ডিংকেও ভেদ করতে পারে। তাহলে রেডিও ওয়েভের চিত্রটি দেখা যাক। এটি একটি অ্যানিমেটেড চিত্র, অ্যানিমেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই টাওয়ার থেকে রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের চারদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সিগন্যাল, রেডিও যে সিগন্যালটি সেটি যেটি ট্রান্সফার করা হচ্ছে বা ট্রান্সমিট করা হচ্ছে তা বায়ুমণ্ডলের চারদিকে ছড়িয়ে পড়ছে, কোনো নির্ধারিত পথে নয়, চারদিকে রেডিও ওয়েভ ছড়িয়ে পড়ে। দ্বিতীয় চিত্রটিতে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত দুইটি টাওয়ারের মধ্যে সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। এই ক্ষেত্রে সিগন্যাল প্রেরক থেকে প্রবাহিত হয়ে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে গন্তব্যের রিসিভারে পৌঁছাচ্ছে বা গৃহীত হচ্ছে। এ হচ্ছে রেডিও ওয়েভের চিত্র। রেডিও ওয়েভের বৈশিষ্ট্য।
রেডিও ওয়েভ তোমরা চিত্রটি থেকে নিশ্চয়ই দেখেছো, সেটি হচ্ছে রেডিও ওয়েভ সব দিকে প্রবাহিত হয়, ফলে প্রেরক ও প্রাপক অ্যান্টেনাকে কোনো নির্দিষ্ট দিকমুখী করতে হয় না, এটি দেয়াল ভেদ করতে পারে। রেডিও ওয়েভের কিছু সুবিধা রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এই ওয়েভ ঘরে ও বাইরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করা যায় এবং এই রেডিও ওয়েভের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে বৈরী আবহাওয়ায়ও এই রেডিও ওয়েভ যোগাযোগ কার্যকর থাকে। অসুবিধাও রয়েছে এর কিছু, সেটি হচ্ছে প্রয়োজন হলে ভেতর ও অর্থাৎ ঘরের ভেতর বা কোনো ভবনের ভেতর ও বাইরের যোগাযোগ আলাদা করা যায় না, এটি হচ্ছে রেডিও ওয়েভের একটি বড় সমস্যা। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম হয় একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না এবং এ ওয়েভ মানুষ শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রেডিও ওয়েভের বেশ কিছু ব্যবহার লক্ষণীয়, যেমন রেডিও বা বেতার যন্ত্রে এ ওয়েভ ব্যবহার করা হয়, টিভি সম্প্রচার ব্যবস্থায় ব্যবহার করা হয়, কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে রেডিও ওয়েভ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এবার আলোচনা করব মাইক্রোওয়েভ সম্পর্কে। 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে অর্থাৎ 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজের ভিতরে যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ড তাকেই বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ সংযোগ ব্যবহার করে কম্পিউটার প্রদত্ত ডেটা, কথা ও ছবি ইত্যাদি স্থানান্তর করা যায়। এবার দেখা যাক মাইক্রোওয়েভের চিত্র। এই চিত্রগুলো থেকে যা বলা যায় তা হচ্ছে মাইক্রোওয়েভ রেডিও ওয়েভের মতো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মাইক্রোওয়েভ রেডিও ওয়েভের মতো চারদিকে ছড়িয়ে পড়ে না বা বাঁকা পথে চলাচল করতে পারে না। তাই অ্যান্টেনাগুলো মুখোমুখি মুখোমুখি বা সংযোগ লাইন বরাবর থাকে, কখনো বা বড় কোনো ভবন বা টাওয়ারের উপরে স্থাপিত হয়। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সমিটার নিয়ে গঠিত হয়। একটি হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করে এবং অন্যটি সিগন্যাল গ্রহণ করে। তো এই হচ্ছে মাইক্রোওয়েভের বিষয়, যা মাইক্রোওয়েভ বাঁকা পথে যেতে পারে না এবং এই কারণে মাইক্রোওয়েভ যোগাযোগের ক্ষেত্রে টাওয়ারগুলোকে বা অ্যান্টেনাগুলোকে মুখোমুখি অবস্থানে স্থাপন করতে হয়। মাইক্রোওয়েভ হচ্ছে দুই ধরনের হয়, একটি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং অন্যটি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে ভূপৃষ্ঠে যে মাইক্রোওয়েভ সংযোগ এবং স্যাটেলাইট হচ্ছে ভূ উপগ্রহের মাধ্যমে যে মাইক্রোওয়েভ সংযোগ। আলোচনা করছি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সম্পর্কে। এই ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। এতে মেগাহার্টজ রেঞ্জের ফ্রিকোয়েন্সির সীমার নিচের দিকের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়।
এই যোগাযোগের ক্ষেত্রে ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে থাকে, কারণ সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা যেমন উঁচু ভবন, পাহাড় ইত্যাদি অতিক্রম করতে পারে না বা বাঁকা পথে যেতে পারে না। তাই যোগাযোগ সুষ্ঠু ও অক্ষুণ্ণ রাখার জন্য সাধারণত বড় টাওয়ার, উঁচু ভবন বা পাহাড়ে টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। এই চিত্রটি থেকে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে এই ক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি অবস্থানে থাকে, কারণ মাইক্রোওয়েভ বাঁকা পথে যেতে পারে না এবং কোনো বাধা থাকলেও সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। এই ছিল টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সম্পর্কে আমার আলোচনা। এবার জেনে নাও স্যাটেলাইট মাইক্রোওয়েভ সম্পর্কে। টেরেস্ট্রিয়াল সিস্টেমের প্রতিবন্ধকতা দূর করার জন্য এবং মাইক্রোওয়েভ যেহেতু বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে যাতায়াত করতে পারে, সেহেতু কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভ সিগন্যাল আদান প্রদান করা শুরু হয়। বিশ্বব্যাপী সর্বত্র পরিস্থিতি তো একই থাকে না, কোথাও পাহাড়, কোথাও উঁচু ভবন। সেক্ষেত্রে বিশ্বব্যাপী টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সিস্টেমের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করা সম্ভব নয় অথবা গ্রহণ করাও সম্ভব নয়। সেই সমস্যাটি দূর করার জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ এর প্রচলন শুরু হয়, অর্থাৎ স্যাটেলাইট সিস্টেমের প্রচলন শুরু হয়। এই পৃথিবী থেকে 22,230 মাইল ঊর্ধ্বে অবস্থিত স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে খুব দ্রুত ও কম খরচে যোগাযোগ করা যায়। এই ব্যবস্থায় বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, ইন্টারনেটে সিগন্যাল পাঠানো ইত্যাদি ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে একই সাথে বিভিন্ন দূরত্বে বিভিন্ন ধরনের প্রেরক ও প্রাপকের মধ্যে সিগন্যাল ট্রান্সমিট করা সম্ভব হচ্ছে। তো এই যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, এর মাধ্যমে একাধিক অ্যান্টেনা, বিভিন্ন ডিভাইস ইত্যাদির মধ্যে ডেটা আদান প্রদান করা সম্ভব হচ্ছে। স্যাটেলাইট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী টিভি সিগন্যাল পাঠানোর কাজে, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, প্রতিরক্ষা বিভাগের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের ক্ষেত্রে এই স্যাটেলাইট সিস্টেম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্যাটেলাইট মাইক্রোওয়েভের অনেক সুবিধা রয়েছে। এই পদ্ধতিতে বিপুল পরিমাণ ডেটা বিশ্বব্যাপী অতি দ্রুত ও অল্প খরচে স্থানান্তর করা যায়। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সাধারণত হয় না। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে স্যাটেলাইট সংযোগ সাধারণত বিঘ্নিত হয় না। এই পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে। এই প্রযুক্তি বাস্তবায়ন ও তদারকির বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল, অর্থাৎ স্যাটেলাইট এই প্রযুক্তিটি বাস্তবায়ন করা এবং তদারক করাও বেশ ব্যয়বহুল, এবং আবহাওয়ার ক্ষেত্রে মানে বৈরী আবহাওয়ায় এই সংযোগ সাধারণত বিঘ্নিত হয়। এবার জানা যাক ইনফ্রারেড সম্পর্কে। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা টেরাহার্টজ হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 গিগাহার্টজ থেকে 430
টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইনফ্রারেড নামে পরিচিত। খুব কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনে এটি ব্যবহার করা হয়। 1800 সালে উইলিয়াম হার্শেল এই তরঙ্গ আবিষ্কার করেন। এই তরঙ্গ খালি চোখে দেখা যায় না। সাধারণত প্রত্যেকের বাসাতেই এই ইনফ্রারেড সিস্টেমটি ব্যবহৃত হয়, যেমন টিভি, এসি ইত্যাদির রিমোট কন্ট্রোলে এই সিস্টেমটি ব্যবহার করা হয়। তাহলে এবার জানা যাক এর ব্যবহার সম্পর্কে। রেডিও, টিভি, এসি ইত্যাদির রিমোট কন্ট্রোলে এটি ব্যবহার করা হয়। গাড়ির দরজা, জানালা ইত্যাদি নিয়ন্ত্রণে, স্মার্ট হোমের পরিবেশ নিয়ন্ত্রণে, অর্থাৎ স্মার্ট হোমের দরজা, জানালা, হিটিং সিস্টেম ইত্যাদি কন্ট্রোলের ক্ষেত্রে ইনফ্রারেড সিস্টেমটি বা ইনফ্রারেড যোগাযোগ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কম্পিউটারে তারবিহীন কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির সাথে যোগাযোগ রক্ষা করার কাজেও ইনফ্রারেড ব্যবহার করা হয়। ইনফ্রারেড এর সুবিধাগুলো হচ্ছে, এই প্রযুক্তি তুলনামূলকভাবে দামে সস্তা, স্বল্প বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, স্বল্প দূরত্বে অর্থাৎ প্রায় 10 মিটার পর্যন্ত দূরত্বে ভালো কাজ করে, উচ্চ নিরাপত্তায় ডেটা ট্রান্সমিট করে। এর কিছু অসুবিধাও রয়েছে। অধিক দূরত্বে এই ইনফ্রারেড সিস্টেম ডেটা ট্রান্সমিট করতে পারে না, অর্থাৎ 10 মিটার এর বেশি দূরত্ব হলে এই সিস্টেম ডেটা ট্রান্সমিট করতে পারে না। দেয়াল বা শক্ত বস্তুকে ভেদ করে চলাচল করতে পারে না। ট্রান্সমিটার ও রিসিভার মাইক্রোওয়েভের মতো সরলরেখা বরাবর কাজ করে, বাঁকা পথে বা বাধাপ্রাপ্ত হলে কাজ করে না। অর্থাৎ মাইক্রোওয়েভ যোগাযোগের মতো এটিও বাঁকা পথে কাজ করতে পারে না, সরলভাবে সোজা পথে কাজ করতে পারে। আমার আলোচ্য বিষয়গুলি আজ এ পর্যন্তই ছিল। আমার আজকের লেকচারটি তোমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি আশা করছি। আমি আশা করছি তোমরা বাড়িতে অত্যন্ত মনোযোগের সাথে পড়াশোনা করছো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।